हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। आज का আমরা ক্লাস 9-10 এর এসএলএসটি লাইফ সায়েন্স সিলেবাস থেকে যে ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন অর্থাৎ সেন্ট্রাল ডগমা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে যে সিলেবাসের অন্তর্গত বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি তার ভিডিওগুলো সময় মতো নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো শুরু করা যাক। তাহলে আজকে আমরা শুরু করব এই প্রথমেই রেপ্লিকেশন দিয়ে। ডিএনএ রেপ্লিকেশনের বাংলা হচ্ছে প্রতিলিপিকরণ, আমরা সবাই জানি। তো এই রেপ্লিকেশন কার করব আমরা? ডিএনএর। আর এই ডিএনএ রেপ্লিকেশন কোষ বিভাজনের এস দশায় ঘটে। কোষ বিভাজনের এস দশায় ঘটে, এটা আমরা সকলেই জানি। তো এই ডিএনএ রেপ্লিকেশন কোষ বিভাজনের এস দশায় ঘটে এবং এই ডিএনএ রেপ্লিকেশন অ্যাকর্ডিং টু মেসেলসন এবং স্টাল সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়। এগুলো আলোচনা করব না। সেমি কনজারভেটিভ মেসেলসন এবং স্টাল কিভাবে সিজিয়াম ক্লোরাইড দ্রবণের অধক্ষেপণ করে নিয়ে এই সেমি কনজারভেটিভ পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয় তার যে প্রমাণ দিয়েছিলেন সেগুলো এই ভিডিওতে আলোচনা করব না আমরা। সেমি কনজারভেটিভ ওয়ে বা অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। তো আমরা এখানে রেপ্লিকেশন মেশিনারি নিয়ে আলোচনা করব। রেপ্লিকেশন মেশিনারিটা কিভাবে কাজ করে, ডিএনএর এই রেপ্লিকেশনটা কোথায় ঘটছে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। ইন কেস অফ প্রোক্যারিওট অ্যান্ড ইন কেস অফ ইউক্যারিওট দু রকমের রয়েছে, প্রোক্যারিওটদের মধ্যে হচ্ছে আবার ইউক্যারিওটদের মধ্যে হচ্ছে। তো প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমরা জানি যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং তাদের যে ব্যাকটেরিয়াল জিনোম বা ডিএনএ যাই বলো সেটা সাইটোপ্লাজমের মধ্যে এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তো সেটা সাইটোপ্লাজমে ঘটে। প্রোক্যারিওটদের ক্ষেত্রে যদি রেপ্লিকেশনের সাইট জানতে চাওয়া হয় সেটা আমরা বলবো সাইটোপ্লাজম। বাট ইন কেস অফ ইউক্যারিওট যদি সেটা জানতে চাওয়া হয় যে রেপ্লিকেশনের সাইট কোথায়, তাহলে সেটা নিউক্লিয়াসের ভেতরে হবে। তো আমরা প্রোক্যারিওটিক রেপ্লিকেশন এবং ইউক্যারিওটিক রেপ্লিকেশনটা আমরা একটু পরে বুঝছি, তার আগে রেপ্লিকেশন মেশিনারিটা আমরা বুঝে নিই। তো বেসিক্যালি আমরা প্রোক্যারিওটিক রেপ্লিকেশন মেশিনারিটাই বুঝবো এখানে। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনটাই আমরা পড়ব, দিয়ে সেটা ইউক্যারিওটের সঙ্গে কম্পেয়ার করে নিব আমরা আমাদের এমসিকিউ এর জন্য। তো বেসিক্যালি যেটা আমরা জানি যে একটা ব্যাকটেরিয়ার যে ডিএনএটা সেটা সিঙ্গেল অলমোস্ট সার্কুলার এবং ডবল স্ট্র্যান্ডেড হয়, একটি থাকে। তো এইরকম একটা ডিএনএ আছে আমার ব্যাকটেরিয়ার। এবার এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমাকে রেপ্লিকেশন করতে হবে। তো এই ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে পরে আমার কতগুলো উপাদান দরকার, উপকরণ দরকার। সেই উপকরণগুলো কি কি? রেপ্লিকেশন মেশিনারির জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ বি জিন ঘটিত একটা এনজাইম যার নাম হচ্ছে হেলিকেজ। এর নাম কি? হেলিকেজ। ওকে, তারপর ডিএনএ জি যেটাকে বলা হচ্ছে গাইরেজ। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে গাইরেজ, ইউক্যারিওট বা ইস্টদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে টোপোআইসোমারেজ। আচ্ছা, তারপরে চলে আসবে, সরি ডিএনএ জি হবে না, গাইরেজ এমনি হবে। ডিএনএ জি যেটা ডিএনএ জি সেটা হচ্ছে প্রাইমেজ। ওকে, তারপর এসএসবি সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, এগুলো হচ্ছে আমার কাঁচামাল ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজন হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এবং তারপরে ইম্পর্টেন্ট ডিএনএ পলিমারেজ। তো এই ডিএনএ পলিমারেজ ইন কেস অফ প্রোক্যারিওট তিন রকমের হয়। ডিএনএ পল 1, ডিএনএ পল 2, পলিমারেজ 2 এবং ডিএনএ পল 3। ওকে, আচ্ছা, এরপরে আছে আমার ডিএনএ লাইগেজ এনজাইম। ওকে, তো মোটামুটি আমার এই ধরনের কাঁচামালগুলো আমার দরকার এক্সেপ্ট ডিএনএ। তো এবার এই ডিএনএটা যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হবে, ডিএনএ রেপ্লিকেশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা ইলংগেশন এবং একটা টার্মিনেশন। তো রেপ্লিকেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 স্টেপস। ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। তো ইনিশিয়েশন বা সূচনা বা প্রারম্ভিক দশাটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একটা পার্টিকুলার সাইট থেকে হয়। যে জায়গাটা থেকে আমার ইনিশিয়েশন শুরু হবে সেটাকে আমরা বলবো ওরাইসি।
ইনিশিয়েশন সাইটকে আমরা কি বলবো, ওআরআইসি বা অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন। তো অরিজিন অফ রেপ্লিকেশন বা ওআরআইসি বলা হচ্ছে ইন কেস অফ প্রোক্যারিওট ইট ক্যারিজ 245 বেস পেয়ার, 245টার মতন বেস পেয়ার থাকে এই ওআরআইসিতে। এবং এই ওআরআইসি একটাই থাকে, ওআরআইসি কটা থাকে, একটা থাকে, একটা থাকে। কাদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, এটা আমরা মাথায় রাখবো। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে রেপ্লিকেশনের যে অরিজিনাল সাইট, যেখান থেকে অরিজিন হবে, রেপ্লিকেশন স্টার্ট হবে, ইনিশিয়েট হবে, সেটাকে বলবো ওরিসি, এবং সেটা একটা থাকবে এবং সেখানে আমার 245টা বেস পেয়ার থাকবে। এবং এর একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। পার্টিকুলার সিকোয়েন্সটা কি না, 3 রিপিটস of 13 BP sequence, 13 BP sequence and 4 repeats of 9 BP sequence। কি জিনিস, 4টা রিপিট থাকবে 9টা বেস পেয়ারের সিকোয়েন্সের, আর 3টে রিপিট থাকবে 13টা বেস পেয়ারের সিকোয়েন্সের। কীরকম, ধরে নিলাম এই একটা জায়গা, এই জায়গায় আমার এইটা হচ্ছে আমার এই ডিএনএটা। তো এই ডিএনএর আমি সাপোজ এইটা আমার ডিএনএ, তো এইখানে আমার 1 2 3 3 রিপিটস অফ 13 বেস পেয়ার, মানে এই জায়গাটায় 13টা বেস পেয়ার আছে, এই জায়গাটায় আবার সেই সেম 13টা বেস পেয়ার আছে, আবার সেম 13টা বেস পেয়ার আছে। এর 3 জায়গায় রিপিট হচ্ছে। আবার আরেক জায়গায় ধরে নাও 1 2 3 4। তো এটা হচ্ছে 9 বেস পেয়ারের 4 রিপিটস, 9 বেস পেয়ার, মানে এই প্রত্যেকটা জায়গায় 9টা করে বেস পেয়ার আছে এবং সেই সেম 9টা বেস পেয়ার 4বার রিপিটেড হয়েছে। এটাই বলছে 3 রিপিটস অফ 13 BP সিকোয়েন্স অ্যান্ড 4 রিপিটস অফ 9 BP সিকোয়েন্স। এই জায়গাটা হচ্ছে ওরিসি। এই জায়গাটাতে কি হয়, ডিএনএ আনওয়াইন্ড হয়, এই জায়গাটায় ডিএনএ উন্মুক্ত হয়। ওকে, তো এই জায়গাটায় আমার কিছু প্রোটিন লাগে, ডিএনএ এটিপি কমপ্লেক্স। কে লাগে, ডিএনএ এটিপি কমপ্লেক্স, যারা এই জায়গাটায় আমার ওরিসির জায়গাটায় আমার বাইন্ড হবে এবং এরা কি করবে, এটাকে আনওয়াইন্ড হতে সাহায্য করবে। এই জায়গাটায় প্রথমে বাইন্ড করবে কোথায়, 9 BP রিপিটসে, 9 BP রিপিটসে আমার বাইন্ড করবে এবং এটা আস্তে আস্তে খুলে যাবে। ওকে, 9 BP রিপিটসে ওআরআইসিতে আমার এটা খুলে যাবে। তো এটা খুলে যাওয়ার পর কীরকম দেখতে হবে, এই জায়গাটায় আমার খুলে গেল। সাপোজ এইটা ছিল আমার 13 BP, এই জায়গাটা 13 BP ছিল, তো 13 BPতে আমার উন্মুক্ত হয়ে গেল। এখানে কিন্তু আমার আনওয়াইন্ড হয়ে গেল। ডিএনএটা যেটা বাইন্ডেড ছিল, ডিএনএটা যেটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত ছিল, দুটো স্ট্র্যান্ড, সেটা কিন্তু এইখানে এবার আনওয়াইন্ড হয়ে গেল, প্রথম আনওয়াইন্ড হলো। এবং এই আনওয়াইন্ড হওয়ার সময় একে যে হেল্প করলো সেটার নাম হচ্ছে ডিএনএ বি বলে একটা প্রোটিন। কে প্রোটিন, ডিএনএ বি, মানে হেলিকেজ। এটাকে হেলিকেজ, এবং এই হেলিকেজকে এটিপি কমপ্লেক্স সাহায্য করলো। তো প্রথম আমার খুললো কোথায়, ওরিসিতে, যেখানে 3 রিপিটস অফ 13 BP সিকোয়েন্স আছে অ্যান্ড 4 রিপিটস অফ 9 BP সিকোয়েন্স আছে। এবং এই ওরিসির বেস পেয়ার সংখ্যা কত, 245। এই প্রশ্নগুলো এখানে আমার এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এটা এবার খুলে যাওয়ার পর এই জায়গাটা কি হবে, একটা ওপেন বাইনারি কমপ্লেক্স তৈরি হবে। এইটুকুনি জায়গা খুলে গেল ধরো, এবার আস্তে আস্তে পুরো জায়গাটা খুলে থাকবে। তো এই যে জায়গাটা খুললো, এই জায়গাটাকে যদি আমি দেখি, তাহলে এই জায়গাটা একটা মাঝখান বরাবর একটা কাল্পনিক রেখা আমি কল্পনা করতে পারি, যেটা দেখতে দুদিক থেকে কেটে দিলে পারে ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়। দুদিক থেকে কেটে দিলে কি তৈরি হয়, ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়। এবার ডিএনএর একটা প্রান্ত রয়েছে প্রত্যেকটা 5' to 3' অ্যান্ড 3' to 5' ডাইরেকশন, দুটো স্ট্র্যান্ডের বিপরীত ক্রমে থাকে। এবার যে কোনো একটা দিক থেকে আমি ধরে নিলাম একটা রেপ্লিকেশন ফর্ক আমার তৈরি হয়েছে। ওকে, একটা রেপ্লিকেশন ফর্ক আমার তৈরি হয়েছে ওয়াই আকৃতি। ওকে, এটা যদি আমি ধরে নিলাম এটা হচ্ছে সেই আমার 3' to 5', তাহলে এইখানটা কী হবে, 3' হয়ে যাবে, আর এইখানটা কী হবে, 5' হয়ে যাবে। ওকে, এইখানটা 3', এখানটা 5' হয়ে যাবে। আবার এইটা যদি ধরি, তাহলে এর 3' হলে এর এই জায়গাটা কী হবে, 5' হবে। আবার এর 5' আছে, তাহলে এই জায়গাটা শেষ প্রান্তটা 3' হবে। এই জায়গাটা একটু বুঝে নাও, এই প্রান্তটা আমি কেটে দিলাম এখানে, তাহলে এর 3' হয়ে যাবে। আর এর কী হবে, এই দিকটা 5' হয়ে যাবে। আবার এখান থেকে কেটে দিলাম, এর 5' হয়ে যাবে, এর এখান থেকে 3' হয়ে যাবে। আমি যদি ধরে নিই এখান থেকে
যে 3 প্রাইম টু 5 প্রাইম আমি যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা রেপ্লিকেশন ফর্ক আমি নিতে পারি। আচ্ছা, এখানে 5 প্রাইম দিলাম, এখানে 3 প্রাইম দিলাম, এখানে 3 প্রাইম দিলাম, এখানে 5 প্রাইম দিলাম। ওকে, তো দুটো তন্ত্রই আমার কি তৈরি করবে, নতুন করে ডিএনএ তৈরি করবে, নতুন করে ডিএনএ তৈরি করবে। তো এই জায়গাগুলো আমার হাইড্রোজেন বন্ড লেগে আছে, আর এই জায়গাগুলোতে আমার হাইড্রোজেন বন্ড ব্রেক করে গেছে, এই জায়গাগুলোতে আমার হাইড্রোজেন বন্ড ব্রেক করে গেছে, এরা সিঙ্গেল রয়েছে, এই হাইড্রোজেন বন্ডগুলো সিঙ্গেল রয়েছে, এবং এই জায়গাগুলোতে আমার নিউক্লিওটাইডগুলো যুক্ত আছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডগুলো লাগবে, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড বা ডিএনটিপিজ বলতে পারি আমরা শর্টে, এগুলোকে আমরা কি বলতে পারি, ডিএনটিপিজ আমার কাঁচামাল হিসেবে লাগবে, যেগুলোকে আমার ডিএনএ পলিমারেজ নিয়ে এসে অ্যাড করতে থাকবে। ওকে, তো এইখানে আমার হেলিকেজ যখন এইটাকে খুললো, আনওয়াইন্ড করলো, এটা কিন্তু আবার জোড়া লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। যাতে জোড়া লেগে না যায় তার জন্য প্রত্যেকটা জায়গায় আবার দুই প্রান্তে দুটো করে ক্লিপের মতন এনজাইম লাগানো হলো, যার নাম বা প্রোটিন লাগানো আছে যার নাম এসএসবি প্রোটিন, যার নাম কি এসএসবি প্রোটিন, যাতে এরা আবার জোড়া না লেগে যায়। এরা খুলে রেখেছে হেলিকেজ ফর ফিউ সেকেন্ডস, তারপর এসএসবি প্রোটিন এসে দুটো ক্লিপের মতো লেগে থাকবে, যাতে করে এই দুটো স্ট্র্যান্ড পরস্পর আবার জোড়া না লেগে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এটা একটা প্যাঁচানো, এটা তো হেলিক্যাল স্ট্রাকচার ছিল, প্যাঁচানো সিঁড়ির মতো স্ট্রাকচার ছিল, এবার এই প্যাঁচানো জিনিসটি যখন খোলা হয় সেটা আবার পেঁচিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটাকে সুপার কয়েলিং বলা হয়। ডিএনএ একটা প্যাঁচানো স্ট্রাকচার অ্যাকর্ডিং টু ওয়াটসন অ্যান্ড ক্রিক। তো সেই প্যাঁচানো স্ট্রাকচারটা এক তো আনওয়াইন্ড করতে হচ্ছে, দুই সেটাকে স্ট্রেট করতে হচ্ছে। তো আনওয়াইন্ড করার সময় সেটা আনকয়েলিং হচ্ছে, আবার কিন্তু সেটা সুপার কয়েল হয়ে যাওয়ার বা আবার পেঁচিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এক জোড়া লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা এসএসবি প্রিভেন্ট করছে, আবার পেঁচিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা ডিএনএ গাইরেজ বলে। এটা পেঁচিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, এটা পেঁচিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটা কে প্রিভেন্ট করে, ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ বলে একটা উৎসেচক, সে কিন্তু সুপার কয়েলিং প্রিভেন্ট করে। কি প্রিভেন্ট করে? সুপার কয়েলিং। ওকে, পুনরায় যে প্যাঁচানো দ্বিতন্ত্রী সেটা আবার যাতে বেশি করে পেঁচিয়ে না যায় সেটাকে প্রিভেন্ট করে কে? ডিএনএ গাইরেজ। আচ্ছা, আর এদিকে আমার এই দুটো স্ট্র্যান্ডকে ওপেন করতে সাহায্য করেছিল কে? না হেলিকেজ। কে সাহায্য করেছিল? হেলিকেজ। এরা কি ছিল? হেলিকেজ, রাইট? ওকে, তো এই হেলিকেজকে আবার হেল্প করেছিল কে? না এসএসবি প্রোটিন। কে হেল্প করেছিল? এসএসবি প্রোটিন। সবুজ দিয়ে দিলাম এখানে, এসএসবি প্রোটিন। ওকে, তো হেলিকেজের সঙ্গে সঙ্গে আবার একটা এনজাইম ঘুরে বেড়ায়, হেলিকেজের পাশেই থাকে, সেটার নাম হচ্ছে প্রাইমেজ। তার নাম কি? প্রাইমেজ। হেলিকেজের পাশেই আর একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে প্রাইমেজ। যার নাম কি? প্রাইমেজ। হেলিকেজের পাশেই আর একটা এনজাইম থাকে যার নাম প্রাইমেজ। হেলিকেজ আর প্রাইমেজকে একত্রে বলা হয় প্রাইমোজোম। প্রাইমোজোম কাকে বলছি? না হেলিকেজ প্লাস প্রাইমেজ, টুগেদারলি নোন অ্যাজ প্রাইমেজ। কারণ হেলিকেজ ডিএনএ তন্ত্রটুদ্রুকে খুলতে থাকে, আর প্রাইমেজ তার পেছন পেছন কি করতে থাকে? না খোলা জায়গাটাতে গিয়ে আরএনএ প্রাইমার তৈরি করে। কি তৈরি করে? আরএনএ প্রাইমার তৈরি করে। আচ্ছা, এবার ডিএনএ রেপ্লিকেশন যখন হবে দুই রকম ডাইরেকশনে হবে, কারণ দুটো স্ট্র্যান্ড বাই ডাইরেকশনাল হবে। কারণ ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে নিউক্লিওটাইড সিনথেসিস বা পলিনিউক্লিওটাইড চেন তৈরি হওয়া সেটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে হয়। সেটা সবসময় কোন প্রাইম টু কোন প্রাইম ডাইরেকশন হয়? 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে হয়। আমরা পলিনিউক্লিওটাইড চেন সিনথেসিস পড়েছি আগের ভিডিওগুলোতে, আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএর স্ট্রাকচার এবং ডিএনএ যে প্রপার্টিসগুলো এবং ডিএনএ পলিনিউক্লিওটাইড চেন সিনথেসিস, এখানে যে নিউক্লিওটাইড বেসগুলোর স্ট্রাকচার, সেগুলো আমি সেখানে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এইখানে আমি এই রেপ্লিকেশন ফর্ক, ওয়াই আকৃতির যে ফর্ক বা চেরা অংশটা দেখতে পাচ্ছি, সেখানে আমি হেলিকেজ ইনকর্পোরেট দিয়েছি, হেলিকেজের মাধ্যমে এটাকে খুলেছি, প্রাইমেজ দিয়েছি, প্রাইমেজ দিয়ে আরএনএ প্রাইমার সিনথেসিস করেছি, এবং খুলে যাওয়া অংশটাকে যাতে জোড়া না লেগে যায় তার জন্য এসএসবি দেওয়া আছে। আবার যে প্যাঁচানো অংশটা ছিল, যেটা স্ট্রেট হয়েছিল, সেটা যাতে সুপার কয়েল না করে যায়, ডিএনএ গাইরেজ রয়েছে। এবার আরএনএ প্রাইমার তৈরি হয়ে গেছে। এবার আমাদের প্রশ্ন হবে, আরএনএ তো আমার দরকার নেই, আমার ডিএনএ তৈরি করছি, আমি ডিএনএ থেকে আরএনএ প্রাইমারের কী দরকার? কারণ ডিএনএ রেপ্লিকেশন যে করে সেই মেন এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, তার নাম কি? ডিএনএ পলিমারেজ 3। তো এই ডিএনএ পলিমারেজ 3 ইটসেলফ কাজ করতে পারে না যদি আরএনএ প্রাইমার এখানে তৈরি না হয়। প্রাইমেজ যদি এখানে এসে আরএনএ প্রাইমার তৈরি না করে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন স্টার্টই হবে না। তো
আমরা জানি যে এখানে দুটো স্ট্র্যান্ড থাকে, একটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলবো আর একটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলবো। যে স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউয়াস হবে সেটাকে লিডিং স্ট্র্যান্ড, এবং যে স্ট্র্যান্ডে আমার ডিএনএ রেপ্লিকেশন আমার ডিসকন্টিনিউয়াস হবে সেটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলবো। এবার কথা হচ্ছে কোন স্ট্র্যান্ডটা লিডিং হবে, কোন স্ট্র্যান্ডটা ল্যাগিং হবে। যে ডিএনএ স্ট্র্যান্ডের পোলারিটি 3' to 5' হবে, যে ডিএনএ স্ট্র্যান্ডের পোলারিটি মেরুত্ব 3' to 5' হবে। এবার এইখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে লিডিং স্ট্র্যান্ডের পোলারিটি কত, ল্যাগিং স্ট্র্যান্ডের পোলারিটি কোন দিকে থাকে। তো লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের আমি এদিকে ইরেজ করে দিচ্ছি, এইগুলো আমার দরকার নেই। আমাদের কিন্তু এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে লিডিং স্ট্র্যান্ড পোলারিটি কি। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে লিডিং স্ট্র্যান্ড যেটা হবে, লিডিং স্ট্র্যান্ড এবার যেটা নিউলি সিনথেসাইজ লিডিং স্ট্র্যান্ড হলো তার পোলারিটি জানতে চাওয়া হয় না, কারণ সেটা সবসময় 5' to 3' হবে। ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা সবসময় 5' to 3' হয়। তো যখন প্রশ্নটা আসবে যে লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস যেটা হলো তার যে টেমপ্লেট স্ট্র্যান্ড ছিল, লিডিং স্ট্র্যান্ডের টেমপ্লেট স্ট্র্যান্ডের যে পোলারিটি, কারণ যেটাকে দেখে আমার ডিএনএ সিনথেসিস হবে সেটাকে আমি টেমপ্লেট স্ট্র্যান্ড বলবো। তো লিডিং স্ট্র্যান্ড সিনথেসিসের জন্য যে টেমপ্লেট স্ট্র্যান্ড ছিল তার পোলারিটি কী হবে, লিডিং স্ট্র্যান্ড পোলারিটি, লিডিং স্ট্র্যান্ড পোলারিটি কি হবে না 3' to 5' ডাইরেকশনে হবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাগিং স্ট্র্যান্ড আমরা কি করে বুঝবো, ল্যাগিং স্ট্র্যান্ডের পোলারিটি কি হবে, উল্টো হবে। ল্যাগিং স্ট্র্যান্ড পোলারিটি মেরুত্ব 5' to 3' ডাইরেকশনে হবে। ল্যাগিং স্ট্র্যান্ডে দেখো 5' to 3' ডাইরেকশন হচ্ছে, ল্যাগিং স্ট্র্যান্ডে কি হচ্ছে 5' to 3' ডাইরেকশনে হচ্ছে। ওকে, তো এই যখন সিনথেসিস হবে দুই ডাইরেকশনে হবে। তো এইখানে আমার লার্জ এনজাইমটা আসবে ডিএনএ পল 3, এটা কি ডিএনএ পল 3, এ কি করবে এই দিক থেকে এইদিকে যাবে, যেহেতু 5', এটা 3' ছিল তাহলে এই দিকটা 5' হবে, 5' to 3' ডাইরেকশনে আমার ডিএনএ সিনথেসিস হবে, 5' to 3' ডাইরেকশনে আমার নতুন ডিএনএটা সিনথেসিস হবে। নতুন ডিএনএ সিনথেসিস হলো, আচ্ছা এটাকে অন্য কালি দিয়ে করে দিই তাহলে ভালো লাগবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেমি কন্টিনিউয়াস কনজারভেটিভ ওয়েতেই হয় ডিএনএ রেপ্লিকেশন, এটা তৈরি হলো না। ওকে, তো এটা আমার জোড়া লাগিয়ে দিল কে, কন্টিনিউয়াস প্রসেস করলো ডিএনএ পল 3, কে করলো না ডিএনএ পল 3 বলে যে এনজাইমটা সেইটা কিনা এইখানে নিউক্লিওটাইড চেইন সিনথেসিস করলো, কিসের মাধ্যমে না রাইবো নিউক্লিওটাইডগুলোকে এনে এখানে পরপর পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করলো, এবং এটা 5' to 3' ডাইরেকশন হচ্ছে, যেটা ভেতরের দিকে ওপেন করতে এটা এগোতে থাকবে আর রেপ্লিকেশন ফর্কটা চিরতে থাকবে। আচ্ছা, ল্যাগিং স্ট্র্যান্ড আমরা কি বলছি না এই ক্ষেত্রে এর পোলারিটি কি হবে 5' to 3' ডাইরেকশন, 5' to 3' ডাইরেকশন, সরি হ্যাঁ 3' to 5' ডাইরেকশন, আর এটা কি হচ্ছে 5' to 3' ডাইরেকশন। ওকে, তো ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমার 5' to এদিক থেকে 5' হবে, তাহলে এটা যদি 5' যায় তাহলে এদিকে 3' হবে। তো 5'এর ক্ষেত্রে আমার আরএনএ প্রাইমার তৈরি হবে, এবং আরএনএ প্রাইমারগুলো খণ্ডকে থাকবে, বিভিন্ন খণ্ডকে থাকবে। ওকে, অনেকগুলো খণ্ডকে বিভক্ত থাকবে। তারপরে ডিএনএ পল 3 আবার এখানে কাজ করবে, কে কাজ করবে ডিএনএ পল 3, ডিএনএ পল 3 আমার কাজ করবে, এগুলোকে এক্সটেন্ড করতে থাকবে ডিএনএ পল 3, এবং মাঝে যে গ্যাপগুলো থাকবে সেগুলোকে ফিল আপ করবে লাইগেজ, সেগুলোকে কে ফিল আপ করবে লাইগেজ ফিল আপ করবে। এটা আরএনএ প্রাইমার, এটা হচ্ছে আমার আরএনএ প্রাইমার। ওকে, এখানে সবুজগুলো আরএনএ প্রাইমার, কালোগুলো হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ড। তো এই যে ছোট ছোট খণ্ডকগুলো তৈরি হলো নিউলি সিনথেসাইজ ডিএনএ, এগুলোকে আমরা বলছি ওকাজাকি খণ্ডক। জাপানিজ বিজ্ঞানী ওকাজাকিটা আবিষ্কার করেছিলেন, ওকাজাকি খণ্ডক। ওকে, তো আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রোক্যারিওটদের ক্ষেত্রে ওকাজাকি খণ্ডকটা কত থাকে, ইউক্যারিওটদের ক্ষেত্রে ওকাজাকি খণ্ডকটা কত থাকে, সেখানে কতগুলো নিউক্লিওটাইড বেস পেয়ার থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমাদের আসতে পারে। প্রাইমার যেটা সিনথেসিস হলো সেটা আমার প্রোক্যারিওটদের ক্ষেত্রে কতগুলো প্রাইমার থাকতে পারে, ইউক্যারিওটদের ক্ষেত্রে কতগুলো প্রাইমার থাকতে পারে। তাহলে এইখানে কি হলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি টোটাল প্রসেসটা। এই রেপ্লিকেশন ফর্কের মধ্যে প্রথমে ডিএনএটা আনওয়াইন্ড হলো, খুললো ওরিসিতে, অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে, যেখানে আমার 245টা বেস পেয়ার রয়েছে, এবং এই 245টা বেস পেয়ারের মধ্যে 13 বিপির 3 রিপিটস রয়েছে এবং 9 বিপির 4 রিপিটস রয়েছে, যেখানে 9 বিপি অঞ্চলে প্রথমে আমার যে হেলিকেজটা সেটা এসে লাগে বা ডিএনএ এটিপি কমপ্লেক্স লাগে, এবং 13 বিপি সিকোয়েন্সে সেটা খুলে যায়, আনওয়াইন্ড
করে উইথ দ্য হেল্প অফ হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইমটাকে খুলতে সাহায্য করছে। আচ্ছা, খুলে যাওয়ার পর এটা যদি জোড়া না লাগে তার জন্য সেখানে সঙ্গে সঙ্গে এসএসবি প্রোটিন চলে আসে, এসএসবি লেগে থাকে। তারপর সেটা যখন খুলেছে, প্যাচ ছিল সেটা দ্বিতন্ত্রী প্যাচ, সেই প্যাচটা যাতে বেশি করে পেঁচিয়ে না যায়, সুপার কয়েল না হয়, সেখানে ডিএনএ গাইডেজ এসেছিল, সেই সুপার কয়েলিংকে সে প্রিভেন্ট করেছে। তারপর সেই জায়গাটায় আমরা একটা রেপ্লিকেশন ফর্কের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মাঝখান বরাবর একটা কাল্পনিক রেখা যদি ধরে নিই। এবার এইখানে কি হবে, আমার প্রথমে প্রাইমেজ উৎসেচক আসবে যে কিনা আরএনএ প্রাইমার তৈরি করবে। লিডিং স্ট্র্যান্ডে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, আর ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট অনেকগুলো আরএনএ প্রাইমার তৈরি হবে। লিডিং স্ট্র্যান্ডের পোলারিটি হবে 3' to 5' এবং ল্যাগিং স্ট্র্যান্ডের পোলারিটি হবে 5' to 3' ডাইরেকশন। ওকে, তো এগুলো আমরা দেখলাম। এবারে যখন আমার লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস শুরু হচ্ছে, আরএনএ প্রাইমার লেগে যাওয়ার পর ডিএনএ পল 3 আসবে, ডিএনএ পল 3 কন্টিনিউয়াস প্রসেসে এটাকে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কী হবে, আরএনএ প্রাইমারগুলো আমার ছোটো ছোটো খণ্ডকে বিভক্ত হবে, তারপর ডিএনএ পলিমারেজ 3 এসে সেগুলোকে, যেহেতু ডিএনএ পলিমারেজ 3 একটা ডাইমেরিক প্রোটিন এনজাইম, তো সে দুটো দিকে আলাদা আলাদাভাবে ফাংশন করবে। দুটো, একটা এই দিকে যাবে 5' to 3' ডাইরেকশন, একটা 3' to 5' ডাইরেকশনে পোলারিটিতে কাজ করবে। তো সেই জায়গাটায় আমার ওকাজাকি খণ্ডগুলো তৈরি হবে ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে। ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগানোর কাজে লাগবে ডিএনএ লাইগেজ এনজাইম। কি করবে, এই ওকাজাকি খণ্ডগুলো ফাঁকা রয়েছে, এগুলোকে জোড়া লাগিয়ে দিবে কে, ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ ফসফোডাইএস্টার বন্ড তৈরি করার মাধ্যমে। প্রশ্ন আসে যে ডিএনএ লাইগেজ কিভাবে নিউক্লিওটাইডগুলোকে জোড়া লাগায়। ডিএনএ লাইগেজ ফর্মস ফসফোডাইএস্টার বন্ড। ডিএনএ লাইগেজ কি তৈরি করে, ফসফোডাইএস্টার বন্ধনী তৈরির মাধ্যমে না নিউক্লিওটাইডগুলোকে জোড়া লাগায়। তো ডিএনএ লাইগেজ ফর্মস ফসফোডাইএস্টার বন্ড অ্যান্ড সিল দ্য নিক অ্যামং দ্য ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকে, আচ্ছা, তো এই হয়ে গেল আমার একটা আউটলাইন স্ট্রাকচার অফ রেপ্লিকেশন ইন কেস অফ প্রোক্যারিওট। এবার আমরা ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের একটা তুলনামূলক আলোচনা করব, যাতে করে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক রেপ্লিকেশনের থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা কমপ্লিট করতে পারি। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। রেপ্লিকেশন পড়ছিলাম আমরা, রেপ্লিকেশন প্রোক্যারিওটিক, আরেকদিকে আমরা নেব ইউক্যারিওটিক। এদিকে আমরা কতগুলো প্যারামিটার নিয়ে নেব। ওকে, প্রথম যে প্যারামিটারটা নেব সেটা হচ্ছে শেপ অফ ডিএনএ। ডিএনএর যে আকার সেটা কীরকম থাকে প্রোক্যারিওটদের ক্ষেত্রে, সিঙ্গেল, সার্কুলার, ডবল স্ট্র্যান্ডেড, একটাই থাকে, ডবল স্ট্র্যান্ডেড থাকে এবং বৃত্তাকার। এদের ক্ষেত্রে কিন্তু রেখাকার, ডবল স্ট্র্যান্ডেড, লিনিয়ার, ডবল স্ট্র্যান্ডেড, রেখাকার। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি সাইট অফ রেপ্লিকেশন, সাইট অফ রেপ্লিকেশন দিতে পারি আমরা। সাইট অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশনটা হচ্ছে কোথায়? ইন কেস অফ প্রোক্যারিওট এটা আমার কোথায় হয়ে যাবে না, সাইটোপ্লাজমে। যেহেতু এর সুগঠিত নিউক্লিয়াস নেই, এর ক্ষেত্রে হয়ে যাবে নিউক্লিয়াসে, সুগঠিত নিউক্লিয়াস আছে। আচ্ছা, অরিজিনের কথা যদি বলি, অরিজিন, রেপ্লিকেশনের অরিজিন কোথায় হবে? প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমার সিঙ্গেল অরিসি আছে, একটা মাত্র অরিসি থাকে, সিঙ্গেল অরিসি। রেপ্লিকেশনের স্থান একটা থাকে, সিঙ্গেল অরিসি থাকে, এবং এখানে 245 বেস পেয়ার থাকে, বিপি থাকে। কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইস্টের ক্ষেত্রে 200 থেকে 400টা রেপ্লিকেশন অরিজিন সাইট থাকে। রেপ্লিকেশন অরিজিন সাইট থাকে, অর্থাৎ অ্যাট এ টাইম অনেকগুলো জায়গায় রেপ্লিকেশন স্টার্ট হয় ইউক্যারিওটদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট এনজাইম সেটা হচ্ছে
ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, এদের ক্ষেত্রে 3 টাইপস থাকে, 3 টাইপস। কীরকম? 1 নম্বর ডিএনএ পল 3, সেইভাবে লেখা হয়। আচ্ছা, তখন আরেকটা জিনিস বলা হয়নি, যে আরএনএ প্রাইমারগুলো ছিল সেই আরএনএ প্রাইমারগুলোকে আমার রিমুভ করার প্রয়োজন হয়, কারণ ডিএনএর মধ্যে আরএনএ প্রাইমার থাকতে পারে না। ডিএনএর মধ্যে ডিএনএ এসে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো এসে লাগবে। তো ডিএনএর যে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডগুলো, সেখানে যে আরএনএ প্রাইমারগুলো ছিল সেগুলোকে সরাই হচ্ছে ডিএনএ পল 1। ওকে, তো প্রথমে এখানে 1 দিই, ডিএনএ পল 2 মানে পলিমারেজ 2, এবং ডিএনএ পল 3। তো এই যে ডিএনএ পল 1 পড়ছি, তার একটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে 5' to 3' এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। ডিএনএ পল 1-এ কী রয়েছে? এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, মানে নিউক্লিয়াস মধ্যে যে ডিএনএ নিউক্লিওটাইডগুলো আছে সেটাকে কেটে বাদ দেয় এবং সেটা রিপ্লেস করে ডিএনএ পল 3 এসে আবার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো ওখানে অ্যাড করতে থাকে। ওকে, তো আরএনএ প্রাইমারগুলোকে আমার সরাইকে ডিএনএ পল 1 দিয়ে সেটাকে রিপ্লেস করে কে? ডিএনএ পল 3। বাট ইন কেস অফ ইউক্যারিওটস 13 types of RNA, 13 types of DNA polymerase enzyme has been found. DNA polymerase পাওয়া যায়, 13 টাইপের পলিমারেজ পাওয়া যায়, যার মধ্যে ডিএনএ পল আলফা, ডিএনএ পল বিটা, ডিএনএ পল গামা, ডিএনএ পল ডেল্টা, ডিএনএ পল এপসাইলন, ডিএনএ পল ল্যামডা, ডিএনএ পল মিউ, এত রকমের মোটামুটি পাওয়া যায়। তার মধ্যে ডিএনএ পল আলফা যেটা, it acts as primase. ওকে, ডিএনএ পল বি ডিএনএ রিপেয়ার করতে সাহায্য করে, ডিএনএ পল বি ইন কেস অফ ইউক্যারিওট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিএনএ পল গামা, ওকে হ্যাঁ গামা, হ্যাঁ ডিএনএ রিপেয়ার করতে সাহায্য করে, গামাও রিপেয়ার করে। ডেল্টা আর এপসাইলন এই দুটো কি করে? ডেল্টা আর এপসাইলন পলিনিউক্লিওটাইড চেন সিনথেসিস করে, এই আর কি ডিএনএ পল 3-র মতন কাজ করে, পলিনিউক্লিওটাইড চেন সিনথেসিস করে। আচ্ছা, মিউ এও ডিএনএ রিপেয়ার করে, এও কি করে? ডিএনএ রিপেয়ার, অর্থাৎ বিটা গামা এবং মিউ রিপেয়ার করে। ল্যামডা কি করে না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সিনথেসিস করে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন করতে সাহায্য করে। ওকে, তো দেখো কত রকমের ডিএনএ পল 3 আমরা পাচ্ছি, ডিএনএ পলিমারেজ আমরা পাচ্ছি ইন কেস অফ ইউক্যারিওট। তাহলে মোটামুটি এই 3টা একটা ভাগ হলো। আরও কতগুলো পয়েন্ট রয়েছে, যেমন আচ্ছা এখানে তো প্রাইমার হিসাবে এখানে কে ব্যবহার করে? প্রাইমার কে সিনথেসিস করে না প্রাইমেজ বলে উৎসেচক, এখানে কে লাগছে? ইন কেস অফ প্রোক্যারিওট ইটস প্রাইমেজ, আর এর ক্ষেত্রে কে? ডিএনএ পল আলফা, এর ক্ষেত্রে কে? ডিএনএ পল আলফা। আমরা যদি দেখি, ওকে নেক্সট হচ্ছে প্রাইমারের দৈর্ঘ্য। প্রোক্যারিওটদের ক্ষেত্রে প্রাইমারের দৈর্ঘ্য কত হতে পারে, ইউক্যারিওটদের ক্ষেত্রে প্রাইমারের দৈর্ঘ্য কত হতে পারে? প্রাইমারের দৈর্ঘ্য এই ক্ষেত্রে 50 থেকে 60টা নিউক্লিওটাইড যুক্ত হতে পারে। এটা প্রাইমার ইন কেস অফ প্রোক্যারিওট কতটা হতে পারে? 50 থেকে 60টা। আর এদের ক্ষেত্রে কি হতে পারে? 10টি নিউক্লিওটাইড যুক্ত হয়, 10টি নিউক্লিওটাইড যুক্ত হয় প্রাইমারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। 7 নম্বরে দিচ্ছি আমরা ওকাজাকি
ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এগুলো থেকেই কিন্তু এমসিকিউগুলো আসার প্রবাবিলিটি বেশি রয়েছে। এই ক্ষেত্রে ওকাজাকি ফ্র্যাগমেন্টটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে 1000 থেকে প্রায় 7000, 1000 থেকে প্রায় 7000 বেস পেয়ার থাকতে পারে। কিন্তু যদি আমি ইউক্যারিওটদের ক্ষেত্রে দেখি তাহলে 100টি বেস পেয়ার থাকবে, ম্যাক্সিমাম কটা 100টা বেস পেয়ার বা বিপি থাকতে পারে। ওকে, ওকাজাকি ফ্র্যাগমেন্টে কটা থাকবে? 100টা। কাদের ক্ষেত্রে? ইউক্যারিওটদের ক্ষেত্রে। ওকাজাকি ফ্র্যাগমেন্টে কতগুলো থাকতে পারে নিউক্লিওটাইড বেস পেয়ার? 1000 থেকে 7000-এর মতো থাকতে পারে। তো এইটা আমার একটা আউটলাইন স্কিম প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক রেপ্লিকেশনের ডিফারেন্সটা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। ওকে, তো রেপ্লিকেশন আমরা এতটাই পড়বো। নেক্সট আমরা পড়বো ট্রান্সক্রিপশন। ওকে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশন এটাও প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ব্যাপার আসবে। তো প্রোক্যারিওট এবং ইউক্যারিওট বোঝার আগে আমরা ইন জেনারেল প্রোক্যারিওটদের ক্ষেত্রেই সেটাকে বুঝে নিই, তারপর ইউক্যারিওটদের সঙ্গে সেটাকে কম্পেয়ার করবো বা অ্যানালিসিস করে নেবো আমরা। ট্রান্সক্রিপশন কি হয় না, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কি তৈরি হয়? বেসিক্যালি আমরা এমআরএনএর কথাই বুঝি, বাট সেটা এমআরএনএ না, সেটা আরআরএনএও হতে পারে, টিআরএনএও হতে পারে, 2-3 ধরনের আরএনএ হতে পারে। সেটাকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন। whenever RNA is produced from DNA, that will be called as transcription. তো ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জন্য যে এনজাইমটা লাগে, যে কাঁচামালগুলো আমার লাগবে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। সেটার নাম কি? আরএনএ পলিমারেজ, যেটাকে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজও বলে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলে। এবং এই আরএনএ পলিমারেজ এনজাইমকে আবার হেল্প করে দুটো ফ্যাক্টর, একটাকে বলে সিগমা ফ্যাক্টর, আর একটা কি? রো ফ্যাক্টর। এটাকে কি বলা হয়? রো ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরের যে কোনো একটা আরএনএ পলিমারেজের সঙ্গে লাগলে পরে আরএনএ পলিমারেজ হলো এনজাইম তৈরি করে। তার আগে আরএনএ পলিমারেজ থাকে অ্যাপো এনজাইম হিসেবে, এগুলোকে কোফ্যাক্টর বলা হয়। এই কোফ্যাক্টরগুলো যখন অ্যাপো এনজাইমের সাথে লাগে, সে হলো এনজাইম তৈরি করে এবং ডিএনএ থেকে আরএনএ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যায়। ডিএনএ রেপ্লিকেশনের যেমন একটা অরিজিন ছিল, একটা সাইট ছিল, তেমনি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে, সেখানেও পার্টিকুলার একটা জায়গা রয়েছে যেখানে আমরা বলবো প্রোমোটার সিকোয়েন্স, যেটাকে আমরা কি বলবো? প্রোমোটার সিকোয়েন্স। তো আমি ধরে নিলাম এইটা আমার ডিএনএ, এই ডিএনএর একটা 5 প্রাইম এন্ড, একটা 3 প্রাইম এন্ড, একটা 3 প্রাইম এন্ড, একটা 5 প্রাইম এন্ড। এবারে আরএনএ সবসময় একতন্ত্রী হয়, আমরা এটা জানি। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করেছিলাম, সেটা দুদিকেই করতে হয়েছিল সেমি কনজারভেটিভ ওয়েতে। কিন্তু ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি করছি, যেটা একতন্ত্রী হবে, সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএর যে কোনো একটা স্ট্র্যান্ড টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে বা ছাঁচ তন্তু হিসেবে ব্যবহৃত হতে পারে। যে তন্তুটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড, সাপোজ এই 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডকে কাজে লাগিয়ে আমি ডিএনএ আরএনএ তৈরি করব, তাহলে এটাকে আমি কি বলবো? টেমপ্লেট স্ট্র্যান্ড। এটাকে আমি কি বলবো? টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচ তন্তু। এইটা কি হয়ে যাবে? নন টেমপ্লেট স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আচ্ছা, টেমপ্লেট স্ট্র্যান্ডকে আবার নন কোডিং স্ট্র্যান্ডও বলা হয়। টেমপ্লেট স্ট্র্যান্ডকে কি বলা হয়? নন কোডিং স্ট্র্যান্ড। আবার নন টেমপ্লেট স্ট্র্যান্ডকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। ঠিক উল্টো, কোডিং স্ট্র্যান্ড। মনে থাকবে, যেটাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করব, সেই স্ট্র্যান্ডটাকেই বলা হবে নন কোডিং স্ট্র্যান্ড বা ননসেন্স স্ট্র্যান্ড, বা এটাকে ননসেন্স স্ট্র্যান্ডও বলা হয়। আবার যেটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করবো না, সেটাকে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ডও বলা হয়, সেন্স স্ট্র্যান্ডও বলা হয়। আচ্ছা, যেখান থেকে আমার ট্রান্সক্রিপশন শুরু হবে, সেইখান থেকে যে দিকে আমার অগ্রসর হবে এমআরএনএ তৈরি হওয়াটা, সেটাকে আমি ডাউনস্ট্রিম বলবো। আর যেদিকে অগ্রসর হবে না, সেটাকে আমি আপস্ট্রিম বলবো। ওকে, তো আমি ধরে নিলাম আমার ট্রান্সক্রিপশন এই দিকে হবে, ডান দিক বরাবর হবে, তাহলে এই দিকটা হয়ে যাবে আমার ডাউনস্ট্রিম, আর বাঁ দিকে হবে না, এই দিকটা হয়ে যাবে আমার আপস্ট্রিম। তাহলে এইখানটাকে আমি একটা কাল্পনিক রেখা যদি কল্পনা করি, যেখান থেকে আমার ট্রান্সক্রিপশন শুরু হবে, এটাকে 0 বেস ধরে নিয়ে এদিকে আমি +1 +2 +3 +4, এটাকে আমি কি বলবো? ডাউনস্ট্রিম। এটাকে বলা হয় ডাউনস্ট্রিম। আর এই দিকটাকে বলা হবে, এই 0-র পর এই দিকটাকে বলা হবে
আপস্ট্রিম, এদিকে কি বলা হবে আপস্ট্রিম, যেদিকে আমার ট্রান্সক্রিপশন হবে না, এইদিকে বরাবর ট্রান্সক্রিপশন হবে না, যেদিকে বরাবর ট্রান্সক্রিপশন হবে ডাউনস্ট্রিম, যেদিকে ট্রান্সক্রিপশন হবে না সেটাকে আমরা বলবো আপস্ট্রিম। তো আপস্ট্রিম অঞ্চলে দুটো জায়গা থাকে, একটাকে বলে -10 রিজিয়ন, একটাকে বলে -35 রিজিয়ন। ওকে, -10 রিজিয়ন এবং -35 রিজিয়নে কিছু নির্দিষ্ট ডিএনএ নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে। -35 রিজিয়নে থাকে টিটি গাকা, টিটি জিএসি, টিটি গাকা, এবং -10 রিজনে থাকে টাটাট, TAT টাটাট। ওকে, এই সিকোয়েন্সটা থাকে। তো এটা কি -35 -10 রিজন, এখানে তো ডিএনএ রেপ্লিকেশন হয় না, কিন্তু এই জায়গাটা থেকে ডিএনএ রেপ্লিকেশনের রেপ্লিকেশন কেন বলছি, ট্রান্সক্রিপশন হয় না, তো এই জায়গাটা থেকে আমার ট্রান্সক্রিপশন শুরু হয়। তো -10 রিজন যে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রোমোটার সিকোয়েন্স। এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই দুটোকে একত্রে বলা হয় প্রোমোটার সিকোয়েন্স। এই দুটোকে কি বলা হয় প্রোমোটার সিকোয়েন্স, প্রোমোটার সিকোয়েন্স। ওকে, তার মধ্যে স্পেসিফিক্যালি -10 রিজনকে বলা হয় প্রিবনাউ বক্স। প্রিবনাউ বক্স, প্রশ্ন আসতে পারে যে প্রিবনাউ বক্সের সিকোয়েন্স কত। প্রিবনাউ বক্সটা -10 রিজনে থাকে না -35 রিজনে থাকে, আর -35 রিজনটাকে বলা হয় রিকগনিশন সাইট। এটাকে কি বলা হয় রিকগনিশন সাইট, এবং দুটোকে মিলে একত্রে বলা হচ্ছে আমার প্রোমোটার সিকোয়েন্স। এই জায়গাটাতে ট্রান্সক্রিপশনকে প্রমোশন হয়। কি হয় এই জায়গাটাতে না, আরএনএ পলিমারের যে এনজাইমটা আছে সে এসে এই জায়গাটাতে লাগে এবং প্রথমে 35 রিজনে লাগে এবং সেই জায়গাটা প্রথম খুলে যায়, ডিএনএটা আনওয়াইন্ড হয়। প্রথমত ট্রান্সক্রিপশন করার জন্য, রেপ্লিকেশন করার জন্য ডিএনএকে খুলতে হয়েছিল, ট্রান্সক্রিপশন করার জন্য কিন্তু ডিএনএকে খুলতে হবে। তো আনওয়াইন্ডিংটা কোথায় হবে না, এই আনওয়াইন্ডিংটা হবে -10 রিজনে ফার্স্ট। ওকে, তো ওইখানে যেমন আনওয়াইন্ডিং করার জন্য হেলিকেজ ছিল, এখানে কিন্তু হেলিকেজ বলে কিছু নেই, যা করবে সব আরএনএ পলিমারেজ করবে। বেশিরভাগ কাজ আরএনএ পলিমারেজকে করতে হবে, বাট আরএনএ পলিমারেজকে এই কাজটা করতে হেল্প করবে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর যদি আরএনএ পলিমারেজের সাথে না লাগে তাহলে এই ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন আমার হবে না। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যেমন ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন ছিল, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন দশা দেখতে পারবো। সূচনা দশা বা প্রারম্ভিক দশা, বৃদ্ধি দশা এবং সমাপ্তি দশা উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পারবো রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। তো কিভাবে এখানে ইনিশিয়েশনটা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে প্রথমে আগে আরএনএ পলিমারেজকে চিনতে হবে। আরএনএ পলিমারেজ একটা বিরাট বড় এনজাইম। আরএনএ পলিমারেজ, আরএনএ পল বা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পল 5টা প্রোটিন উপ-একক দ্বারা গঠিত। তার মধ্যে মাঝখানে থাকে ওমেগা, দুদিকে থাকে দুটো আলফা, আর আরও দুদিকে থাকে দুটো বিটা। ওকে, এটা হচ্ছে অ্যাপো এনজাইম, আরএনএ পলিমারেজ অ্যাপো এনজাইম। এবার এই এনজাইমটা যতক্ষণ না সিগমা ফ্যাক্টরের সঙ্গে লাগছে, সিগমা ফ্যাক্টরের সঙ্গে যতক্ষণ লাগছে এই হলো এনজাইম তৈরি করে না। অর্থাৎ সিগমা ফ্যাক্টর লাগলো, এদিকে আমার আরএনএ পল তৈরি, এটা সিগমা ফ্যাক্টর, এই টোটালটা মিলে আরএনএ পল হলো এনজাইম। টোটালটা মিলে কি হলো আরএনএ পল হলো এনজাইম। অ্যাপো এনজাইম, হলো এনজাইম, এগুলো আমরা এনজাইম যে ক্লাসিফিকেশন, এনজাইমের যে টাইপস যে ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা এগুলো আলোচনা করে নিয়েছি। তো এই আরএনএ পলিমারেজ এসে প্রথমে আমার প্রোমোটার রিজনে লাগবে, সেইখানে আমার -10 রিজনে ডিএনএটা আনওয়াইন্ড হবে, তারপর আমার ট্রান্সক্রিপশনটা আরএনএ পলিমারেজ শুরু করবে। তো ইনিশিয়েশনের জন্য আমরা কতগুলো আলাদা করে ছবি করব। আচ্ছা, তো এটা আমার 3 প্রাইম, এটা আমার 5 প্রাইম, এটা আমার 5 প্রাইম, এটা আমার 3 প্রাইম। এখন আমার টেমপ্লেট স্ট্যান্ডের পোলারিটি কি? এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় ইন কেস অফ ট্রান্সক্রিপশন টেমপ্লেট স্ট্যান্ডের পোলারিটি কি, সেটা বলবো 3 প্রাইম টু 5 প্রাইম। সেটা কি বলবো 3 প্রাইম টু 5 প্রাইম, কারণ আমরা নিচের স্ট্যান্ডটাকে আমার টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে ধরছি। তো এইখানে -35, এখানে -10 রিজন, -10 -35। ওকে, আর এদিকে আমার 0 থেকে +1 +2 করে আপস্ট্রিম অঞ্চল চলছে। এটা আমার কি ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম, আর এটা হচ্ছে আমার আপস্ট্রিম, তাই না? ডাউনস্ট্রিম, দিস সাইড আপস্ট্রিম। তো এইখানে আমার কি হবে আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগবে, সিগমা ফ্যাক্টরটা এইখানে লাগবে, দিয়ে টোটাল আরএনএ পলিমারেজটা এইভাবে এখানে লাগবে। ওকে, এটা সিগমা ফ্যাক্টর ধরে নিলাম, আর এটা হচ্ছে আরএনএ পল। এটা কি আরএনএ পলিমারেজ। এই যে কমপ্লেক্সটা গঠন হলো, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ পলিমারেজ এনজাইম, এটাকে বলা হয় ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স। এটাকে কি বলা হয় ক্লোজড প্রোমোটার, ক্লোজড প্রোমোটার কমপ্লেক্স।
ওকে, এবার এই ক্লোজ প্রোমোটার কমপ্লেক্সটা কিছুক্ষণ পর ওপেন বাইনারি কমপ্লেক্স তৈরি করবে। তো আমি এই জায়গাটা আরএনএ পলগুলো মুছে দিচ্ছি। নেক্সট ইমেজে আমরা দেখতে পারবো যে ডিএনএটা আনওয়াইন্ড হয়ে গেছে। -10 রিজনে আমরা দেখতে পারবো যে ডিএনএ আনওয়াইন্ড করে গেছে। ওকে, এখানে আমার কি লেগে আছে না, এখানে আমার লেগে আছে আরএনএ পল। এই জায়গাটা ছিল -35 যেখানে টিটি গাকা ছিল, আর এখানে ছিল টাটা TATAAT। তাহলে এই জায়গাটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে ডিএনএর, টাটার জায়গাটা আমার ওপেন হয়ে গেছে, টিটি গাকাটা কিন্তু এখনো লেগে আছে, জোড়া লেগে আছে, তাই না? এই দিকটাও আমার ওপেন হয়ে আছে। তাহলে -10 রিজিয়নে এই জায়গাটা খুলে গেল, এটাকে বলা হয় ওপেন বাইনারি কমপ্লেক্স। এটাকে কি বলবো আমরা? ওপেন বাইনারি কমপ্লেক্স। ওপেন বাইনারি কমপ্লেক্স। যখন ওপেন বাইনারি কমপ্লেক্স হচ্ছে তখনই কিন্তু আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কিন্তু ট্রান্সক্রিপশন করা শুরু করে দিয়েছে 5' to 3' ডাইরেকশন, 3' to 5' ডাইরেকশন। এইখান বরাবর আমার কিন্তু আর ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যখন এমআরএনএ তৈরি হবে রাইবোনিউক্লিওটাইডগুলো যুক্ত হবে এখানে, যেহেতু আরএনএ তো রাইবোনিউক্লিওটাইডগুলো তৈরি হবে। তো রাইবোনিউক্লিওটাইডগুলোও কিন্তু 5' to 3' ডাইরেকশনে জোড়া হতে থাকবে, 5' to 3' ডাইরেকশন জোড়া হতে থাকবে। তাহলে এখানে ডিএনএ আরএনএ একটা হাইব্রিড তৈরি হবে। এখানে কি তৈরি হলো না, ডিএনএ আরএনএ একটা হাইব্রিড তৈরি হচ্ছে। এটা কি তৈরি হলো না, ডিএনএ আরএনএ হাইব্রিড। এই জায়গাটাকে আমরা কি বলবো? ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি হলো। ওকে, তো এইটা হয়ে গেল আমার ইনিশিয়েশন। এর কিছুক্ষণ পরের স্টেজে আমি কি দেখতে পারবো না, সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে থার্ড স্টেজে যেটা দেখতে পারবো আমরা, একটু মুছে দিই, থার্ড স্টেজে দেখবো যে সিগমা ফ্যাক্টর রিলিজ হয়ে গেছে। কারণ এগুলো ছবি এঁকে না করলে বোঝা খুব মুশকিল। ওপেন বাইনারি কমপ্লেক্স থাকবেই, আর আরএনএ পলিমারেজ লেগে আছে। এখানে আমার সিগমা রিলিজ হয়ে গেছে, সিগমা ফ্যাক্টর বেরিয়ে গেছে, এখানে সিগমা ফ্যাক্টর বেরিয়ে গেছে। ওকে, আচ্ছা, টিটি গাকা ছিল, এখানে TATAAT ছিল, তো এদের বেসগুলো তো লেগেই ছিল। যে এখানে কি হয়েছে আমার 5' to 3' ডাইরেকশন। কেন? কারণ এটা ছিল আমার 5' to 3' ডাইরেকশন, 3' to 5' ডাইরেকশন। কেমন? এখানে আমার ডিএনএ আরএনএ হাইব্রিড কিন্তু তৈরি হয়েছে। প্রতি সেকেন্ডে আরএনএ পল 50টা নিউক্লিওটাইড জোড়া লাগাতে পারে, 50টা নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। ওকে, 50টা নিউক্লিওটাইড অ্যাড হয়ে যাওয়ার পর এই আরএনএ প্রাইমারটা এটা এই দিকে এবার চলতে থাকবে। এটা ইনিশিয়েশন হয়ে গেল, সিগমা সরে গেল, এটা আমার তৈরি হয়ে গেছে। 8 থেকে 10টা নিউক্লিওটাইড প্রথমে জোড়া লাগবে। ওকে, তারপর সেটা অনেক সময় খুলে যায়, যেটাকে আমরা অ্যাবর্টিভ ট্রান্সক্রিপশন বলি। যদি না খুলে যায় তাহলে ট্রান্সক্রিপশন চলতে থাকবে। তো ট্রান্সক্রিপশন যখন চলতে থাকবে এই ডিএনএটা এইদিকে এগোতে থাকবে, আর আরএনএ পলিমারেজ এই 3' থেকে 5' যে ডাইরেকশন পোলারিটি এটা সেই বরাবর এগোতে থাকবে। ডিএনএটা এদিকে আসতে থাকবে, ডিএনএটা এদিকে আসতে থাকবে, আরএনএ পলিমারেজ ওইদিকে যেতে থাকবে। ডিএনএ এদিকে আসতে বাদিকে আসতে থাকবে, আরএনএ পলিমারেজ ডান দিকে যেতে থাকবে, যেটাকে আমরা বলবো ইলংগেশন স্টেজ। এইভাবে করে এটা বাড়তে থাকবে। বেড়ে যাওয়ার পর এমন একটা সময় আসবে যখন এই আরএনএ পলিমারেজের সঙ্গে রো ফ্যাক্টর এসে যুক্ত হবে। আরএনএ পলিমারেজের সঙ্গে যে রো ফ্যাক্টর এসে যুক্ত হবে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যাবে, যেটাকে আমরা বলবো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। এটাকে আমরা কি বলবো? রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। ওকে, আচ্ছা, রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ফ্যাক্টর, সাপোজ এখানে রো ফ্যাক্টর এসে লাগলো, এখানে কি এসে লাগলো? রো ফ্যাক্টর এসে লাগলো। এখানে রো ফ্যাক্টর এসে যদি লাগে তাহলে ট্রান্সক্রিপশন সেখানে সমাপ্ত হয়ে যাবে বা সীমাবদ্ধ হয়ে যাবে। রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন বাদ দিয়েও আরেক ধরনের টার্মিনেশন হয় যেটাকে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন বলা হয়, যেটাকে কি বলা হয়? রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। সেক্ষেত্রে দেখতে পারবো ডিএনএর মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স যেটা রিপিটেড থাকবে, ইনভার্ট হয়ে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলবো আমরা, যেটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করবে। এবং ডিএনএর মধ্যে ওই হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য
আমার কি হবে না আরএনএ পলিমারের যে এনজাইমটা সেটা সামনে মুভ ফরওয়ার্ড করতে পারবে না, সেটা আর এগোতে পারবে না, আরএনএ পলিমারেজটা এগোতে পারবে না, ফলে ট্রান্সক্রিপশনটা সমাপ্ত হয়ে যাবে। তো সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা আমরা একটু দেখে নেব। তো এটা আমি ইরেজ করে দিই। তাহলে টার্মিনেশন দু রকমের হয়, ট্রান্সক্রিপশনের টার্মিনেশন দু রকমের হয়, একটা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, একটা রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন কি হয় না, পার্টিকুলার একটা সিকোয়েন্স থাকে, যেমন ধরো GAATTC, ওকে, GAATTC, সাপোজ ডিএনএ এর মধ্যে এই সিকোয়েন্সটা আছে, সাপোজ ডিএনএ সিকোয়েন্স আছে, তো এটাকে দেখে এর কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স তৈরি করবে কে, আরএনএ তৈরি করতে হবে। তো জি এর জায়গায় কি লাগবে, সি লাগবে, তাই না, জি এর জায়গায় কি লাগবে, সি লাগবে, এর জায়গায় কি লাগবে, ইউ লাগবে, এর জায়গায় ইউ, টি এর জায়গায় কি লাগবে, থাইমিন আছে, তাহলে অ্যাডিনিন হবে, অ্যাডিনিন হবে, সি এর জায়গায় জি লাগবে, এখানে কি লাগবে, জি এর জায়গায় সি, ইউ ইউ, এ এ জি। তো এই স্ট্রাকচারটা যখন হবে, দেখো এই স্ট্রাকচারগুলো কমপ্লিমেন্টারি, মানে এইটা হঠাৎ করে এই রকম স্ট্রাকচার তৈরি করে দেবে, এই রকম স্ট্রাকচার তৈরি করবে, কারণ কি এই যে কমপ্লিমেন্টারি বেসগুলো আছে, যেমন এখানে সি ইউ ইউ এ এ জি, তাহলে এইদিকে কি আছে, সি আছে, তাহলে এখানে সি, তাই না, এদিকে কি আছে, জি সি আছে, সি আছে, এটা সি ছিল, এটা জি ছিল, তাহলে এটা সি লেগে যাবে এখানে, এ ইউ ইউ এ এ জি, কমপ্লিমেন্টারি হওয়ার জন্য এরা এরকম হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে। এই ধরনের সিকোয়েন্সকে তখন কি বলা হয়, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেখানে ইনভার্টেড রিপিট থাকে, উল্টানো করে সিকোয়েন্সগুলো রিপিট করে দেওয়া থাকে, উল্টানো করে রিপিট করে থাকে, এটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করলো। এটাকে কি বলছে, হেয়ার পিন এর মতো গঠন। তো আরএনএর মধ্যে ডিএনএর এই ধরনের সিকোয়েন্স থাকার জন্য, ডিএনএর মধ্যে এই ধরনের প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকার জন্য যে আরএনএটা তৈরি হচ্ছিল সেটা হেয়ার পিনের মতো স্ট্রাকচার হয়ে যায়। তো এই আরএনএ হেয়ার পিন মতো স্ট্রাকচার হয়ে যাওয়ার জন্য আরএনএ পলিমারেজ এনজাইমটা, এই ডিএনএর মধ্যে আরএনএ পলিমারেজ এনজাইমটা ছিল, এ আর এদিকে মুভ করতে পারে না, তখন আর ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যায়। ওকে, তো এই হয়ে গেল আমার রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আলোচনা করবো, সেটা হচ্ছে আমার ট্রান্সক্রিপশন ডিফারেন্সটা, মানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ডিফারেন্স। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। প্রোক্যারিওট আর একদিকে ইউক্যারিওট, প্যারামিটার দিয়ে দিই এদিকে, শেষের দিকে আমার প্যারামিটার। ফার্স্ট অফ অল লোকেশন, প্রোক্যারিওটদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা কোথায় হবে, অবভিয়াসলি সাইটোপ্লাজমে হবে, যেহেতু এর নিউক্লিয়াস নেই। আর ইউক্যারিওটের ক্ষেত্রে এটা নিউক্লিয়াসে হবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 যদি আমরা দেখি, এই যে আরএনএ পলিমারেজ এনজাইম, সেটা খুব ইম্পর্টেন্ট। আরএনএ পলিমারেজ প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমার একটাই আরএনএ পলিমারেজ থাকে, যেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ 2, আরএনএ পল 2। এই এনজাইমটা আমার আরএনএ সিনথেসিসের কাজে লাগে। ইউক্যারিওটদের ক্ষেত্রে 3 ধরনের আরএনএ পলিমারেজ থাকে, আরএনএ পল 1, আরএনএ পল 2, আরএনএ পলিমারেজ 3। আরএনএ পল 1 কি করে না, আরএনএ তৈরি করে, রাইবোজোমাল আরএনএ তৈরি করে, আরএনএ তৈরি করে, এটা আমরা মাথায় রাখবো। আরএনএ পল 2 এমআরএনএ তৈরি করে, আর আরএনএ পল 3 টিআরএনএ তৈরি করে। ওকে, এইভাবে একটা ডিফারেন্স করতে পারি আমরা।
নেক্সট বলছে আরএনএ স্ট্রাকচার, আরএনএ গঠন। প্রোক্যারিওটিক যে আরএনএ হয় সেই আরএনএর মধ্যে 5 প্রাইম টু 3 প্রাইম ধরো এটা স্ট্রাকচার। জেকব ও মোনাডের ওপেরন মডেলটা আমরা পরে পড়বো, তখন আমরা দেখব যে স্ট্রাকচারাল জিন থাকে, প্রোমোটার জিন থাকে, তার মধ্যে আমার আনট্রান্সলেটেড রিজিয়ন, ট্রান্সলেটেড রিজিয়ন, এগুলো অনেকগুলো ভাগ থাকে। তো যেটা কোডিং পার্ট, আরএনএর যে কোডিং পার্ট সেটাকে আমরা বলি এক্সন, নন কোডিং পার্টকে আমরা ইন্ট্রন বলি। তো প্রোক্যারিওটদের ক্ষেত্রে ইন্ট্রন থাকে না, প্রোক্যারিওটদের ক্ষেত্রে আমরা কি লিখব, ইন্ট্রন থাকে না। আর ইউক্যারিওটদের মধ্যে ইন্ট্রন ও এক্সন থাকে। যেহেতু ইন্ট্রন থাকে না, যেটা নন কোডিং পার্ট, তো স্প্লাইসিং বলে একটা ঘটনা ঘটে, কেটে বাদ দেওয়া, স্প্লাইসিং। সেটা কি হয়, প্রোক্যারিওটদের দরকার পড়ে না, স্প্লাইসিং দরকার হয় না, অন্যদিকে এদের স্প্লাইসিং দরকার হয়। ওকে, স্প্লাইসিং দরকার হয়। আচ্ছা, এখানে বলে রাখি আরআরএনএ আর টিআরএনএ তৈরি হওয়ার পর মডিফিকেশনের প্রয়োজন হয় না, মডিফিকেশন এর প্রয়োজন হয় না। কিন্তু এমআরএনএ তৈরি হওয়ার পর এমআরএনএর মডিফিকেশন হয়, যেটাকে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলা হয়, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলা হয়, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলা হয়। ওকে, তো এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে কী কী দরকার হয় সেটা একটু আমরা জেনে নেব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের জন্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন কী জন্য দরকার এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, সেটা একটা প্রশ্নচিহ্ন। তার কারণ সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমে আরএনএজ বলে এনজাইম ঘুরে বেড়াচ্ছে। আরএনএজ উৎসেচক, এ কি করে, এমআরএনএকে ব্রেকডাউন করে, এমআরএনএকে ইজিলি ভেঙে দিতে পারে, এমআরএনএকে ভেঙে দেয়। তো যদি এমআরএনএ ভেঙে দেয় তাহলে প্রোটিন সিনথেসিস হবে কি করে? তো যাতে এমআরএনএকে ভাঙতে না পারে তার জন্য এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের প্রয়োজন হয়। তো এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন তিনভাবে হয়। একটাকে আমরা বলছি 5 প্রাইম ক্যাপিং, 2 নম্বর 3 প্রাইম টেইলিং, আর স্ট্রাকচারাল জিন স্প্লাইসিং। স্ট্রাকচারাল জিন স্প্লাইসিং, এই 3 রকমভাবে পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জ হয়। সাপোজ এইটা একটা আমার এমআরএনএ, যার এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তে আমার এইখানে কিছু অঞ্চল আছে যেটাকে আমরা বলছি ইউটিআর, আনট্রান্সলেটেড রিজিয়ন 1, শেষের দিকে আছে ইউটিআর 2, আর মাঝে রয়েছে আমার স্ট্রাকচারাল জিন। এখানে আমার কি রয়েছে, স্ট্রাকচারাল জিন, যেখানে ইন্ট্রন প্লাস এক্সন আছে। এখানে কি আছে এই মুহূর্তে, ইন্ট্রন প্লাস এক্সন। ওকে, তো এখানে কি রয়েছে, আমার ইন্ট্রন প্লাস এক্সন আছে। এটা বুঝিয়ে দিই জায়গাটায়, কালোগুলো ধরে নাও ইন্ট্রন, নীলটা এক্সন, কালোগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে। তো প্রথম পয়েন্ট বলছে 5 প্রাইম ক্যাপিং। 5 প্রাইম প্রান্তে আমি কি লাগাবো, ক্যাপ লাগাবো, এখানে একটা টুপির মতো অংশ লাগাবো 5 প্রাইম প্রান্তে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্যাপিং। ওকে, তো এই ক্যাপটা কিসের হয়, 7 মিথাইল গুয়ানোসিন, 7 মিথাইল গুয়ানোসিন ফসফেটের হয়। 7 মিথাইল গুয়ানোসিন ফসফেট একটা লাগানো হয়, যেটাকে ক্যাপিং বলা হয়। ওকে, নেক্সট এখানে স্প্লাইসিং করা হবে, এই ইন্ট্রনগুলোকে কেটে কেটে বাদ দেওয়া হবে। তার জন্য এই ইন্ট্রনের মধ্যে, ইন্ট্রনের এখানে এসএনআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ এখানে দেওয়া হবে।
এগুলোতে কী দেওয়া হবে? SNRNA। এই RNA-র বিভিন্ন টাইপস আমরা আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, আমার করে দেওয়া আছে। সেই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো তোমরা একটু দেখে নেবে। SNRNA কি, HNRNA কি। তো অ্যাকচুয়ালি এটা এখন যে mRNA-টা আছে ইউক্যারিওটদের ক্ষেত্রে, এই mRNA-টাকে এখন বলছি HNRNA। ওকে, একে mRNA বলতে পারছি না যতক্ষণ না এর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হচ্ছে। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়ে যাওয়ার পর সেটাকে আমি mRNA বলবো। এতক্ষণ ও হেটেরোজেনাস নিউক্লিয়ার RNA রয়েছে, কারণ এখানে ইন্ট্রন রয়েছে, এক্সন রয়েছে। তো ইন্ট্রন পার্টের সাথে SNRNA দিলাম। কালোগুলো কি? ইন্ট্রন। কালোগুলো হচ্ছে আমার ইন্ট্রন, আর নীলগুলো হচ্ছে আমার এক্সন। আমার এক্সনগুলো দরকার, ইন্ট্রনগুলো দরকার নেই। নীলগুলো আমার এক্সন। তো 5 প্রাইম ক্যাপিং কী দিয়ে করলাম? 7 মিথাইল গুয়ানোসিন ফসফেট অ্যাড করার মাধ্যমে 5 প্রাইম ক্যাপিং হয়ে গেল। এবার SNRNA বা স্মল নিউক্লিয়ার RNA দিয়ে ইন্ট্রনের সাথে আমরা তৈরি করব স্প্লাইসিওজোম। প্রশ্ন আসতে পারে স্প্লাইসিওজোম কি? ইন্ট্রন প্লাস SNRNA, এটাকে বলা হয় স্প্লাইসিওজোম। এরা কি করে? ইন্ট্রনটাকে কেটে বাদ দিয়ে দেয়। ওকে, আর 3 প্রাইম প্রান্তে এইখানে আমার অনেকগুলো AA অ্যাডিনাইলেট যুক্ত করা হয়। 3 প্রাইম প্রান্তে কি যুক্ত করা হয়? অ্যাডিনাইলেট যৌগ। হোয়াট ইজ অ্যাডিনাইলেট? অ্যাডিনাইলেট কি না? অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ AMP। অনেকগুলো AMP যুক্ত করা হয়, প্রায় 200 থেকে 300টার মতন AMP যুক্ত করা হয়। কোন দিকে? 3 প্রাইম প্রান্তের দিকে। ঠিক আছে, সেটাকে বলা হয় পলি A, 3 প্রাইম A টেইলিং বা পলি A টেইলিংও বলতে পারি, পলি A টেইলিং। তাহলে আলটিমেটলি ট্রান্সক্রিপশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের পর আমি কি পেয়ে গেলাম? আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার সুন্দর একটা mRNA পাবো। আমি কি পাবো? একটা mRNA। 5 প্রাইম প্রান্তে আমার ক্যাপ থাকবে 7 মিথাইল গুয়ানোসিনের। ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পর এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এইখানটা একটু সাইজটা ছোট হয়ে যাবে, কারণ ইন্ট্রনগুলো বাদ পড়ে গেছে। সবই এক্সন আছে, এখানে সবই এক্সন আছে। আর 3 প্রাইম প্রান্তে আমার কি হয়েছে? 3 প্রাইম প্রান্তে আমার অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হয়ে আছে। 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হয়ে আছে। সরি, অ্যাডেনিন কেন বলছি? অ্যাডিনাইলেট বা অ্যাডিনোসিন মনোফসফেট যুক্ত হয়ে আছে। এইটা এবার কি হয়ে গেল? আমার ফাংশনাল mRNA, ফাংশনাল mRNA, যেখানে সব কি রয়েছে? এগুলা এক্সন রয়েছে। ওকে, ইন্ট্রন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কার সাহায্যে? স্প্লাইসিওজোমের সাহায্যে, SNRNA এর সাহায্যে। ওকে, তো এই হয়ে গেল আমার ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। তো নেক্সট ভিডিওতে আমরা জেনেটিক কোড, তার প্রপার্টিজ, সেগুলো কীভাবে ফর্ম করা হয় এবং ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।